সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি। ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হচ্ছে সব গায়েবী মামলা, বাতিল হবে সাইবার সিকিউরিটি অ্যাক্টের কিছু মামলাও, জানালেন আইন উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। দর্শক দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে পোশাক বদলালেই পুলিশ র্যাবের উপর আস্থা ফিরবে না, মন্তব্য বিশ্লেষকদের। মানসিকতা পরিবর্তনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি বলছে ফখরুল। ন্যূনতম সংস্কার করে ভোট আয়োজনের দাবি। আওয়ামী লীগের রাজনীতি জনগণের হাতে বলছে জামাত। গোপালগঞ্জে বেনজিরের রিসোর্টে গোয়েন্দাদের হানা, বড় অঙ্কের কর ফাঁকির তথ্য পেল এনবিআর। অবৈধ সম্পদের অভিযোগে দুদকের জালে 2 সাবেক প্রতিমন্ত্রী। এবার জয়পুরহাট সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড। চাঁপাইনবাবগঞ্জে জমি দখলের পায়তারা দেখছে সীমান্তবাসী। ক্ষমতায় এসেই এক ঝাঁক নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের। জন্মসূত্রে নাগরিকত্ব বাদ, দুশ্চিন্তায় অভিবাসীরা। প্যারিস চুক্তি থেকে সরে আসা বিরূপ প্রভাব। এবং ফিক্সিং এর কালো মেঘ বিপিএল এর আকসু সন্দেহের তালিকায় দেশি বিদেশি 40 ক্রিকেটার, মান নিয়ে শঙ্কায় বিশ্লেষক। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি দানিয়া হারুন। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। সংবিধান সংস্কার কমিশনের দেয়া সুপারিশ রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে 2500 গায়েবী মামলা প্রত্যাহার করা হবে, আর ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হবে সব গায়েবী মামলা। সচিবালয়ের সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা নেবে সরকার। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। আওয়ামী শাসনামলের মন্ত্রী, এমপি সহ যারা জুলাই গণহত্যায় জড়িত তাদের বিচার দ্রুত করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে অন্তর্বর্তী সরকার। গেল 18 নভেম্বর এই ট্রাইব্যুনালে প্রথমবারের মতো বিচারের জন্য আনা হয় সেই সময়ের হেভিওয়েটদের। জুলাই গণহত্যায় জড়িতদের এই বিচারের প্রক্রিয়া দ্রুত করার জন্য প্রয়োজনে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করার কথা জানালেন আইন উপদেষ্টা। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে তা নিয়েও কথা বলেন তিনি। সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে কি হবে সংবিধান সংস্কার, বিশেষ করে এটা সম্পূর্ণভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আছে সেই কমিশনে ডিসাইড করবে। নির্বাচনের আগে একটা জাতীয় দলিল করবে কিনা, যাতে ঠিক আছে যেই দলে ক্ষমতায় আসুক, যে পার্লামেন্টে গঠিত হোক, আমরা এই সংস্কারগুলো করব, বা গণপরিষদের নির্বাচন করবে কিনা, সেই প্রক্রিয়া যাবে কিনা, এটা জাতীয় ঐক্যমত্য কমিশন ঠিক করবে। সচিবালয়ে আইন উপদেষ্টার সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে উঠে আসে আগে নির্বাচন নাকি জুলাই গণহত্যায় জড়িতদের বিচার। জানান, নির্বাচনের সাথে বিচারের বিরোধ নেই। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা নেবে সরকার। আমরা প্রত্যার্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। শেখ হাসিনা সরকারের আমলে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসাবশত গায়েবী মামলা হয়েছে 2500-এর উপরে, যা 25 জেলার চিত্র। উপদেষ্টা বলেন, 1 সপ্তাহের মধ্যে এসব মামলা এবং বাকি সব মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করা হবে। প্রত্যাহার হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের কিছু মামলাও। 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। ইতিমধ্যে 25টি জেলায় 2500-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি।
আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। আরো মামলার খোঁজ খবর নেওয়া হচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবো। এদিকে স্বচ্ছ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ করার জন্য সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য প্রধান বিচারপতিকে প্রধান করে 6 সদস্যের কাউন্সিল গঠন করা হবে। এর অধীনে আগামী 3 মাসের মধ্যে বিচারক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। উচ্চ আদালতে রাজনৈতিক সরকারগুলো সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় অনেক ক্ষেত্রে অযোগ্য লোকদেরকে জাজ হিসাবে নিয়োগ দিত। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পোশাকের রং পরিবর্তনে কি বদলাবে পুলিশের নীতি নৈতিকতা? গেল 16 বছরের অপকর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে মানুষ হত্যা করে সাধারণ মানুষের মনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা কি কমবে? বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র পোশাক বদলে পুলিশ র্যাবের ওপর হারানো আস্থা ফিরবে না। এক্ষেত্রে তাদের মানসিকতা পরিবর্তনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। এ নিয়ে একটি রিপোর্ট করেছেন মাসুদ সুমন, ক্যামেরায় ছিলেন শাহিন হোসেন। মানুষের সবচেয়ে কাছে গিয়ে সেবা দেওয়ার সুযোগ পায় যে কটি নিরাপত্তা বাহিনী, তার মধ্যে সামনের সারিতেই থাকে পুলিশ। অথচ তাদের নিয়ে প্রচলিত প্রবাদ, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36। পুলিশকে ঘিরে কেন এমন প্রবাদের প্রচলন? ফ্যাসিস্ট আমলে এই বাহিনীটাকে মিসইউজ করে পুরোপুরি মেরুদণ্ডহীন করে ফেলছিল। পুলিশের মানসিকতা পরিবর্তনটা খুবই জরুরি, যাতে সাধারণ মানুষের আস্থার জায়গাটা তারা ফিরিয়ে আনতে পারে। এই দলীয়করণটা যেন না হয়, আগামীকালে যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, পুলিশের মতো করে দায়িত্ব পালন করবে। গত 16 বছরের পুলিশের কর্মকাণ্ড জনমনে শুধু আস্থায় নষ্ট করেনি, ত্রাসও সৃষ্টি করেছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাস কিংবা সাবেক পুলিশ প্রধান বেনজিরের মতো আরও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে কথিত ক্রসফায়ার, হেফাজতের নির্যাতন, মৃত্যু, চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য, ভয় দেখিয়ে টাকা আদায়, অপহরণ ও মুক্তিপণ, ডাকাতি, এমনকি ছিনতাই সহ নানা অপরাধের ঘটনা ঘটেছে অহরহ। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার পর পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা গিয়ে ঠেকেছে তলানিতে। তবে স্বৈরশাসক শেখ হাসিনা পালানোর পর এই বাহিনীর হারানো গৌরব ফেরাতে নানা উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় বাহিনীটির পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে কি আস্থা ফিরবে? তাকে নতুন পোশাকে দেখলে হয়তো আগের সেই অত্যাচারী পুলিশের কথা আর হয়তো মানুষ ভুলে যাবে, এই একটা চিন্তা। কিন্তু না, এটাই শেষ কথা না। তাহলে আস্থা ফিরবে কিসে? পুলিশে যখন একটা লোক আসে, তাকে নিয়োগ থেকে শুরু করতে হবে। তাকে তখন প্রথম থেকে দেখতে হবে যে এই লোকটা সেবা ধর্মী হবে কিনা। পুলিশে আসার পর তার ট্রেনিংটা হবে শুধুমাত্র যে অস্ত্রগুলির ট্রেনিং না, ট্রেনিং দিতে হবে মানুষকে কিভাবে আমি সার্ভিসটা দিতে পারবো। তবে যাদের নিয়ে এত আলোচনা সমালোচনা, সেই মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা কি বলছেন? তাদের অনেকেই সরাসরি ক্যামেরার সামনে না আসলেও কথা বলেছেন পরিচয় গোপন রেখে। সরকার যেভাবে চলবে ওইভাবেই চলবে, কিন্তু দোষ পানির সব নিচের দিকেই করে। আমরা সরকারি কর্মচারী, আমরা আইজি পর্যন্ত সরকারি কর্মচারী, এটা বুঝছেন। 71-এর কালো রাত্রিতে পাকিস্তানি সেনাবাহিনীর দেশের মানুষের উপর বর্বরচিত সেই হামলার প্রতিবাদে প্রথম যাদের অস্ত্র গর্জে উঠেছিল তারা কিন্তু পুলিশ। আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়েছেন বুক চেতিয়ে, জীবন দিয়েছেন অকাতরে, কুড়িয়েছেন গৌরব। সেই গৌরব ফিরিয়ে আনতে এবং মানুষের মনে আস্থা ফেরাতে পুলিশ আরও দ্রুততার সাথে কাজ করবে, এমন প্রত্যাশা দেশের মানুষের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
নির্বাচন চাওয়ায় বিএনপিকে গণতন্ত্রের শত্রু হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে এমন অভিযোগ করেছেন দলটির নেতারা। তাদের দাবি, অনির্বাচিত সরকারের চেয়ে যে কোনো নির্বাচিত সরকার ভালো, তাই ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন চায় বিএনপি। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত এই আলোচনা সভা। এতে শহীদ জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন বিশিষ্টজনরা। আমরা যদি জিয়াকে মনে প্রাণে ধারণ করতে পারি, তাহলে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের জন্য শহীদ জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। সমসাময়িক রাজনীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, দেশের ভালোর জন্যই বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায়। এই নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে। এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্স নাই। এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। সংস্কার কমিশনের দেয়া সুপারিশ নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ বাস্তবায়নের উপর জোর দেন তিনি। সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অন্য এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি কেবল ক্ষমতায় যাওয়ার জন্যই নির্বাচনের কথা বলছে না। বিএনপি চায় জনগণের মতামতের ভিত্তিতে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হোক। একটা পন্থী যারা নির্বাচন প্রত্যাশা করছে তাদেরকে এক ধরনের গণতন্ত্রের শত্রু হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ বলেও বসছেন শুধু নির্বাচন এবং একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য এই পরিবর্তন হয় নাই। আমার কাছে মনে হয়েছে গণতন্ত্রের উত্তরণের জন্য প্রধান বিষয়টি, সিঁড়িটি হচ্ছে নির্বাচন। নিত্যপণ্যের দাম কমানোর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকারকে শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। গণতন্ত্র, স্বাধীনতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeedi.com-এ। সিঙ্গার বেকো। গণহত্যার বিচারের পর জনগণই রায় দেবে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে কিনা, এমনটি মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে বরিশালের কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহে জামায়াতের জেলা ও মহানগর কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখন শুরু হয়েছে। দলের কর্মীদের যুদ্ধের জন্য তৈরি থাকার আহ্বান জানান তিনি। আমরা দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি, একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি। চাঁদাবাজ, লুণ্ঠনকারী, দখলকারী তাদেরকে জানিয়ে দেই, তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না। সরি, হ্যালো, কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্টে আয়কর নথি যাচাই করে বড় অঙ্কের কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর। অভিযান শেষে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল এসব তথ্য জানান। তারা আরও জানান, তদন্ত শেষে প্রয়োজনে মামলাও করা হবে। গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল পার্কে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল অভিযান চালায়।
15 সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সকাল 11:50 পার্কে প্রবেশ করে। বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং অফিস কক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই বাছাই করেন। পরে এনবিআর এর কর্মকর্তারা সাংবাদিকদের জানান, কর ফাঁকির তথ্যের ভিত্তিতে অভিযানে আসেন তারা। বলেন, বিপুল পরিমাণ কর ফাঁকি দেয়া হয়েছে, তবে আরও তদন্ত প্রয়োজন। সাভানা ইকো রিসোর্ট প্লাস সাভানা ইকো রিসোর্টের যারা পরিচালক আছেন প্লাস এদের স্বার্থ সংশ্লিষ্ট যিনি ব্যক্তিরা আছেন তাদের ব্যাপারে কিছু তথ্য ছিল, সেইটাই আমরা যাচাই করতে এবং কিছু তল্লাশি করার জন্য আমরা এখানে এসেছিলাম এবং আমরা কর ফাঁকি সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছি ইতিমধ্যে। কি পরিমাণ সম্পদ পার্কে রয়েছে এবং দখল করা হয়েছে কিনা তাও তদন্ত করা হবে বলেও জানায় এনবিআর। সুনির্দিষ্ট অঙ্ক বলা খুব মুশকিল যে এখানে বিনিয়োগ কত হয়েছে, কারণ এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের সার্ভে রিপোর্ট লাগবে আমাদের, জমি সংক্রান্ত, তারপর হচ্ছে সিভিল কনস্ট্রাকশন, তারপর এখানে একটা ট্রান্সফরমার আছে, সাবস্টেশন আছে, সবকিছু মিলে এই তথ্যগুলো যখন আমাদের হাতে আসবে তখন বলা যাবে যে এখানে টোটাল সব মিলে বিনিয়োগ কি পরিমাণ হয়েছে। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজস্ব সংক্রান্ত সকল দুর্নীতি ও অনিয়মের তদন্ত করবে এই প্রতিনিধি দল। সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির ব্যাপক আলোচনা সমালোচনার পর হঠাৎ সাভানা ইকো রিসোর্টে এনবিআর এর কর্মকর্তারা, তিনি এবং তার পরিবারের সদস্যরা ঠিকমতো ভ্যাট ট্যাক্স দিয়েছেন কিনা, এছাড়া কি পরিমাণ সম্পদ রয়েছে এখানে, এসব কিছু নিয়ে তদন্ত করবেন তারা। মাসুদা লাবনী, সাভানা ইকো রিসোর্ট, গোপালগঞ্জ। আওয়ামী লীগ সরকারের গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে অভিযোগ, সরকারি বাসায় বসেই ঘুষ লেনদেন করতেন তিনি। 30 কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির 5 কোটি টাকার অবৈধ সম্পদ খুঁজে পেয়েছে দুদক। এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সরকারি আমলা থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিল স্বাক্ষর জাল করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারীকে গ্রেপ্তার করেছে দুদক। এদিন দুর্নীতির অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি। দুদক বলছে, মন্ত্রী থাকাকালীন চাকরির বিনিময়ে ঘুষ নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 12 কোটি 81 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে লুটপাটের অভিযোগে মহিলা ও শিশু বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দুদক বলছে, প্রভাব খাটিয়ে 5 কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন চুমকি। আছে 9 ব্যাংকে 22 কোটি টাকার সন্দেহজনক লেনদেন। একই দিন দুদকের মামলায় ফেসেছেন কুষ্টিয়া 1 আসনের সাবেক এমপি সরওয়ার জাহান ও তার স্ত্রী। দুজনের বিরুদ্ধেই ক্ষমতার অপব্যবহার করে সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। মেহের আফরোজ সাবেক প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে দুদকের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি ও মানিকগঞ্জ 1 আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের 2টি প্লট, ফ্ল্যাট, 3টি গাড়ি ও 12 ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে বিচারিক আদালত। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সুইজারল্যান্ডে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন। অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়োজনের বিস্তারিত জানাতে জুরিক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, প্রধান উপদেষ্টার কর্মসূচি নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। তানিয়া, প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে পৌঁছেছেন জুরিখ এয়ারপোর্টে। সেখান থেকে দাভোসের পথ প্রায় 3 ঘন্টার।
তার 3 ঘন্টা পরে তিনি এখানে আসলে আসলে এখানে আজকে তার যে সেশন সেটি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। তবে মূল তার যে বক্তব্য সেটি আগামী 23 তারিখ তিনি রাখবেন এবং এবারের বিশেষ যে ব্যাপার বাংলাদেশের জন্য সেটি হচ্ছে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে মূল তার যে সেশনটি সেটি সঞ্চালনা করবে মূলত আজ এই ওপেন ফোরামের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান তিনি নিজে সঞ্চালনা করবেন। এবং আজকে সকাল থেকে যে সেশনগুলো হয়েছে তা নিয়ে আপনাকে যদি বলি, সকাল থেকে ইন্টারনেটের ক্ষতিকর প্রভাবের একটি সেশন চলেছে এবং তারপরে সেমিনারটি হয়েছে লিঙ্গ সমতা নিয়ে এবং তারপরে সেমিনারটি হয়েছে জলবায়ুর ক্ষতিকর প্রভাব নিয়ে। এই সেমিনারগুলোতে অংশ নিয়েছেন শিক্ষক, অর্থনীতিবিদ, মানবাধিকার কর্মী এবং জলবায়ু বিশেষজ্ঞ সহ পরিবেশ কর্মীরা, পরিবেশ অধিকার কর্মীরা তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং পুরো বিশ্বকে জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে কিভাবে মুক্ত করা যায় সেই বিষয়ে তারা আলাপ করেছেন এবং ক্ষতিকর যে এলাকাগুলো রয়েছে, পৃথিবীর যে অঞ্চলগুলো রয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা আসবার পরে তার দিক থেকে কি বক্তব্য থাকবে বা বাংলাদেশের জন্য বা ক্ষতিকর যে প্রভাবে যে দেশগুলো পড়েছে যে তাদের জন্য আসলে কি থাকছে সেই বিষয়ে আসলে আমরা বিস্তারিত জানতে পারবো। কংগ্রেসের যে মূল অধিবেশনগুলো হবে আগামীকাল থেকে সেখানে, তো সব মিলিয়ে এই 3টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশ্ব যারা নেতারা রয়েছেন অর্থনীতি ভিত্তিক এবং বিশ্ব নেতা যারা রয়েছেন গ্লোবাল ইস্যু নিয়ে তারা আলাপ করছেন। আমরা জানি যে এখান থেকে বিনিয়োগের কিছু সম্ভাবনা রয়েছে, বিনিয়োগের দুয়ার খুলে যাবে বলে আমরা জানতে পেরেছি। বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের বিষয়ে প্রাধান্য দেবে প্রধান উপদেষ্টা। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তানিয়া। মারুফা, আপনাকে ধন্যবাদ জুরিক থেকে সরাসরি যুক্ত থাকার জন্য। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ টাকা জমায় সারা দেশ। এবার জয়পুরহাটের 5 বিবি উপজেলার উছনা সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির বাধায় বেড়া নির্মাণ বন্ধ রয়েছে। বিজিবি জানিয়েছে সকাল 8টার দিকে এই ঘটনা ঘটে। ভারতের চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের উচনা গ্রামের 0 পয়েন্ট থেকে 25 থেকে 30 গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে শুরু করে। বিজিবি সদস্যরা বাধা দিলে ভারতীয়রা নির্মাণ সামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হয়। এই ঘটনায় দুই বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আন্তর্জাতিক লাইন লঙ্ঘন করে হলেও সীমান্তে কেন বেড়া নির্মাণ করতে চায় ভারত? চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার মানুষ মনে করেন বাংলাদেশের উপর ক্ষমতা দেখাতে নির্যাতনের পথ বেছে নিয়েছে দেশটি। রয়েছে জমি দখলের পায়তারাও। আর ব্যর্থ হয়ে গুজব রটিয়ে দুই দেশের বাসিন্দাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে ভারত। আর জানাচ্ছেন জুবায়ের সানি, ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের উত্তেজনা সৃষ্টি হয় গত 6 জানুয়ারি। 177 নম্বর পিলারের কাছাকাছি ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে আন্তর্জাতিক আইন অনুযায়ী
এই 150 গজের ভিতরে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না। তাহলে ভারত কেন বারবার এই আইন লঙ্ঘন করছে? কথা হয় চৌকা সীমান্তের কাছের বাজারে সীমান্ত এলাকার মানুষের সঙ্গে। তাদের ধারণা শক্তি দেখাতে এবং কাঁটাতার ব্যবহার করে বাংলাদেশিদের গুলি চালাতে আইন লঙ্ঘন করে সীমানা পিলারের কাছাকাছি বেড়া নির্মাণ করতে চায় ভারত। তারা পায়ে পা বেড়া লাগিয়ে আমাদের সাথে সংঘাত করতে চায়, তারা বিভিন্ন রকমের ফাসাদ সৃষ্টি করতে চায়। মানে এক কথাই যে আমাদের 1 ইঞ্চি মাটি ছেড়ে দিয়ে কোনদিন ওকে তার বেড়া দিতে দেবে না। 20 গজ দূরে যদি তার বেড়াটা হয় তাহলে তো আরো সহজ হয়ে গেল আর কি। ভুট করে গুলি করে ভক করে নিয়ে যা তার কাছে ফেলে দিবে, তো কইছে তার বেড়া কাটতে ছিল। একটি প্রশ্ন বারবার সামনে আসছে, সীমানা পিলার নিয়ে ঝামেলা কিভাবে গড়ালো দুই দেশের মানুষের সংঘাতের দিকে? আমার ঠিক পেছনেই কিরণগঞ্জের গম ক্ষেতের গম কেটে দিয়ে গেছে বাংলাদেশি নাগরিকরা, এমন অভিযোগ তুলে গেল শনিবার বাংলাদেশি নাগরিকদের উপর হামলা চালায় ভারতের নাগরিকরা। কিন্তু সরজমিনে এসে দেখা গেল এই গম এখনো অপরিপক্ক, যার কাটার কোনো প্রমাণ মেলেনি। তাহলে ভারত কেন এই কাজ করলো? সাধারণ মানুষ মনে করে বেড়া নির্মাণে ব্যর্থ হয়ে সীমান্তে আতঙ্ক সৃষ্টি করতেই ভারত এমন কূটকৌশলের আশ্রয় নিয়েছিল। বিএসএফরা অনেক জনগণ নিয়ে বর্ডার ক্রস করে বাংলাদেশেতে আক্রমণ করে। স্বার্থের লোভে ওরা আপনার শক্তির জোরে এগুলা করছে আপনার, তার জন্য অনেক আমার বাংলাদেশের ক্ষতি করেছে। তার বাড়া নিয়ে ইস্যু করেছে কি এই কাজটা করলে ওদের একটা ফলাফল পাবি, কি এটা আমাদের ক্ষতি করেছে, এটা ওরা মিথ্যা কথা বলেছে, ওরা তার বেড়া দেওয়ার জন্য এটা একটা ইস্যু ওদের। বাংলাদেশের মানুষ কেমন সীমান্ত চায়? তারা বলছেন সীমান্ত যেন শান্ত থাকে, তবে ভারতের যে কোনো আগ্রাসন মোকাবেলায় তারা সদা প্রস্তুত থাকবেন। জীবনে বাইচা থাকতে এই ভারতের কোন লোক যেন বাংলাদেশ প্রবেশ না করতে পারে, তার বাড়া না দিতে পারে। রক্ত চলে গেল ছাড়বো না। শান্তিপূর্ণভাবে আমরা থাকতে চাই, ওরা আসলে আমরা প্রতিরোধ করব। যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে কূটনৈতিক পর্যায়ে সমাধানের আহ্বান জানান সীমান্তবাসী। জুবায়ের সানি, নিউজ 24, শিবগঞ্জ সীমান্ত, চাঁপাইনবাবগঞ্জ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবাদের এই পর্যায়ে সময় হলো আর একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। এখন তো ওনাকে জীবাণুদের থেকে বাঁচালেন, কিন্তু সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে, কারণ ডেটল সাবান দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ডেটল। এবারে খেলার খবর। এবার বিপিএলে ফিক্সিং এর অভিযোগ উঠেছে। গণমাধ্যমের খবর, আকসুর সন্দেহের তালিকায় দেশি বিদেশি 40 ক্রিকেটার। তাতে বিপিএল এ মান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিসিবির সাবেক বোর্ড পরিচালক খন্দকার জামিল। ক্রিকেট আমাদের আবেগ, কিন্তু সেই আবেগ যখন বিশ্বাসে আঘাত দেয় তখন সংকট গভীর হয়। অথচ এবার বিপিএল এ জড়িয়েছে ফিক্সিং এর কালো অভিযোগে। মাঠের প্রতিটি ওভার, প্রতিটি বল এখন প্রশ্নবিদ্ধ। 7 জানুয়ারি বিপিএল এর একটি ম্যাচে দেখা গেল অবিশ্বাস্য এক দৃশ্য। শেষ 10 ওভারে পূরণ করতে হবে 78.5 রানের কোটা, কিন্তু টানা কয়েকটি ওয়াইড আর নো বলের কারণে অসম্ভব কাজটা হঠাৎ করেই সম্ভব হয়ে যায়। অস্ট্রেলিয়ান ক্রীড়া সাংবাদিক জ্যারেড কিম্বার বলছেন, এখানে ফিক্সিং এর ছায়া স্পষ্ট। So this is not about proving match fixing at all. It is simply showing you something that happened in a couple of games and then looking at what the betting market said. বিপিএল এ এই এক ম্যাচ নয়। গণমাধ্যমের খবর, বিসিবি এবং আইসিসি তদন্ত করছে আরো অন্তত 40 জন খেলোয়াড়কে ঘিরে। অভিযোগ উঠেছে অতিরিক্ত রান দেয়ার, ফিল্ডিং এ ইচ্ছাকৃত ভুলের এবং সন্দেহজনক নো বলের। তালিকায় রয়েছেন দেশি বিদেশি তারকারা। বিপিএল এর প্রতিটি দলের সঙ্গে রয়েছেন দুর্নীতি বিরোধী ইউনিটের সদস্য। অন্তত গোপনীয়তার সঙ্গে চলছে তদন্ত। বিসিবি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে তদন্তে এমন প্রমাণ আসতে পারে যা আরো বড় কেলেঙ্কারির ইঙ্গিত দেয়। 4 জন 5 জন 6 জন প্লেয়ারের নামে হতো আলাদা ব্যাপার ছিল। 40 জন প্লেয়ারকে সন্দেহের আওতায় আনাটা মানেটা কি? মানেটা হচ্ছে এখানে নিশ্চয়ই কিছু না কিছু হচ্ছে, নাহলে 40 জন খেলোয়াড় সন্দেহের তালিকায় আসবে কেন?
এই জিনিসটা খুব ভালো বার্তা কিন্তু দিচ্ছে না। এটা বিপিএল এর ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমি মনে করি একটা অন্তরা হিসেবে কাজ করবে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন ফিক্সিং এর মতো ঘটনা শুধু একটি ম্যাচের ক্ষতি করে না, বরং একটি প্রজন্মের ক্রিকেট বিশ্বাসকে ফাটল ধরায়। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com-এ। সিঙ্গার বেকো। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।